দর্শক গতকালকের ম্যাচের পরে দুদিন বিরতি রয়েছে আজ এবং কাল, তারপর কিন্তু আবার সিলেটে চলে যাব আমরা। তবে অনেকটা ভেবেছিলাম সন্ধ্যার পর যে হয়তো ঢাকা ক্যাপিটালস তাদের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখবে, বাট সেটা আসলে হয়নি এবং টানা 3টি ম্যাচে হার। অন্যদিকে রংপুরের কথা বললে টানা 3টি ম্যাচে জয়লাভ করে একদম পয়েন্ট টেবিলের টপে রয়েছে। খুলনা 2টি ম্যাচ খেলেছে, তারাও আসলে 2টি ম্যাচে জয়লাভ করে কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কি হবে 6 তারিখে আমরা এখনো জানি না। কথা বলবো গত দিনের ম্যাচ নিয়ে, একই সাথে 6 তারিখে যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচের প্রসঙ্গে কথা হবে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমী আর আমার সঙ্গে রয়েছেন আজকে এমন দুজন যে আজকে আমার কথা বলা নিয়ে, আলোচনা করা নিয়ে কোনো টেনশন নেই। দর্শক যদিও অনেকদিন পর দেখা হয়েছে একজনের সঙ্গে, আরেকজনের সঙ্গে মাঝখানে একটা খুব কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছিল। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ফর্মার ক্রিকেটার অ্যান্ড ইন্টারন্যাশনাল কমেন্টেটর, আর কেউ নন তিনি মাঝারুদ্দিন অমি, এবং সেই সাথে আমার খুবই পছন্দের, যার নাম বলতে গেলে প্রতিবার কোনো না কোনো ঝামেলা হয়, রিয়াসাদ আজিম, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। কেমন আছেন? অলরাইট, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। এবং আমি আসলে গতকালকের লাস্ট ম্যাচ দিয়ে শুরু করতে চাই, ঢাকা ক্যাপিটালস। গতকাল যখন স্কোরটা 170 আপ হলো তখন আমার মনে হচ্ছিল যে এটা হয়তো অবশ্যই আসলে কিছু একটা করতে পারবে ঢাকা ক্যাপিটালস, বাট সেই জায়গায় কেন যেন খুলনাকে পেছনে ফেরাতে পারলো না। এবং সেই 173 তারা করেছিলেন 174 রানের টার্গেট, বাট 153তে গিয়ে থামতে হলো ঢাকা ক্যাপিটালসের। অমি ভাই, তাদের টিম কম্বিনেশনটা আমার শুরু থেকে মনে হচ্ছিল যে ওই ব্যালেন্সটা মনে হয় একটু অভাব রয়েছে ঢাকা ক্যাপিটালসের যদি বলি। আর যদিও টুর্নামেন্টের স্টার্ট একটা সময় গিয়ে ওই কম্বিনেশনটা পেতেও কিন্তু একটু সময় লাগবে। একটা জয় খুব দরকার এই ধরনের টুর্নামেন্টের শুরুর দিকে, যদি একটা জয় পেয়ে যায় তখন গিয়ে দলটা কম্বিনেশন গোছাতে একটু সহজ হয়। বাট যেহেতু টানা 3টি পরাজয়, এখন তাদের কিন্তু খুব ডেসপারেট অবস্থা। তাদের ফরেনাররা দু একজন পারফর্ম করছে, আমরা থিসারার পারেরকে দেখেছি রান করতে, আগের ম্যাচেও আমরা দেখেছি, এবং গতকালও কিন্তু 60 বলে 103 করে অপরাজিত। ওই লোকাল প্লেয়ারদের একটু পারফরম্যান্সটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বিপিএল এর মতো জায়গায় যেখানে 4 জন ম্যাক্স ফরেনার খেলা যায়, বাকি 7 জন কিন্তু লোকাল। সো এখান থেকে আপনার ব্যাটারদেরকে উপরের দিকে যদি কেউ রান না করে খুব ডিফিকাল্ট হয়ে যায় একেবারেই। রিয়াসাদ ভাই, আপনি চমৎকার করে বলেন যখন আপনি আসলে আপনার ভিডিওগুলো মেক করেন বা যে কোনো ইন্টারভিউতে, এবং অনেকে আপনাকে ঠোঁট কাটাও বলে, তাতে আসলে আপনার কিছু যায় আসে না। বাট একদমই না, আই নো দ্যাট, আমার কাটা, আই নো দ্যাট। বাট আসলে ঢাকা ক্যাপিটালসে যেরকম একটা হাইপ উঠেছিল শুরুতে, যেহেতু মেগাস্টার শাকিব খান রয়েছেন এখানে, একটা চমৎকার তারা মানে থিম সং করেছেন এবং একটা অন্যরকম সেলিব্রিটি আমেজ নিয়ে তারা আসলে বিপিএলটা শুরু করেছিল, বাট সেই জায়গায় জয়ের মুখ কোনোভাবেই দেখছে না। মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে সাকিব খানের দল বাংলাদেশের ঢালিউডের অনেক বড় সুপারস্টার, উইথ ডিউ রেসপেক্ট, তিনি এবং তার যে যারা হচ্ছে ব্র্যান্ডিং এর সাথে জড়িত ছিল ঢাকা ক্যাপিটালসের, দ্য ওয়ে দে প্লেড দেয়ার রোল সাকসেসফুল, বাট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল ইন দ্য 20 ইয়ার্স, রাইট? আপনি যদি ওই জায়গায় আপনার রোলটা প্লে করতে না পারেন তাহলে কিন্তু কোনো কিছু আসে যায় না। ধরেন আপনি এখানে উপস্থাপনা করছেন, এখন আপনার বিশাল একটা সার্কেল, আপনার কলেজের, আপনি ইউনিভার্সিটির বাইরে গিয়ে হয়তো একটা গানের অনুষ্ঠান করছে, যে মৌসুমী মৌ হচ্ছে, কেন গানের অনুষ্ঠান করছে, এখানটা এসে প্রেজেন্টেশন করবে এই কারণে। দিন শেষে কিন্তু পারফর্ম আপনাকে করতে হবে। ওই গানের অনুষ্ঠানে কোনো ভ্যালু নাই, যেমনটা তাহসানকে দিয়ে, সাকিব খানকে দিয়ে, পূজা চেরি, আরও অনেকজন আমাদের নায়িকা এবং নায়ক রয়েছেন, তাদেরকে দিয়ে প্রচারণা করা হয়েছিল। মাঠের ক্রিকেটটাতে আসলে একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। বরং আমার কাছে মনে হয় ফোকাসটা করা উচিত ছিল মাঠে। ঢাকা ক্যাপিটালসের যদি আপনি টিম ফরমেশন দেখেন, তাদের যদি পারফরমেন্স দেখেন, যথেষ্ট প্রশ্নবিদ্ধ। আপনি হাবিবুর রহমান সোহানের মতো একজন ক্রিকেটারকে এক ম্যাচ খেলিয়ে আর খেলাচ্ছেন না। আল আরাফা ব্যাংক এনসিএল টি20-তে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা ক্রিকেটার ছিলেন হাবিবুর রহমান সোহান। অমি ভাইরা তাকে নিয়ে আলাদা করে একটা স্বপ্নের মালা গেঁথেছিল। আপনি হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে পাবলিক ডিমান্ড যে তাকে খেলান। এখন হইতে পারে যে আপনি পাবলিক ডিমান্ড মানবেন না, আমি এটাকে অ্যাগ্রি করি, কিন্তু আপনি যখন প্রত্যেকটা ম্যাচে হারছেন তখন তো অন্তত করবেন, তখন তো আপনি এক্সপেরিমেন্টে যাবেন। আর আপনি যেহেতু দলে রেখেছেন, তার মানে ইউ হ্যাভ দ্য ওয়ে টু মেক সাম এক্সপেরিমেন্টস, সেটা আপনি করছেন না। সো আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটাল আলটিমেটলি যারা ক্রিকেট থিঙ্ক ট্যাঙ্ক তারা চালাচ্ছে, নাকি যারা আসলে অভিনয় করে তারা চালাচ্ছে। এখন যদি ক্রিকেটের লোক যদি চালায়, ফরমেশনটা রেজাল্ট আসলে এরকমটা হয় না। বাট ওখানে কি কোনো অ্যাডভাইজার নেওয়া যেত না রিয়াসাদ ভাই? আমরা যদি একটু আমাদের ওই দিকে তাকাই, আইপিএল এর দিকে তাকাই, সেখানেও কিন্তু বড় বড় সুপারস্টাররাই আসলে একটা করে দল কেনে। তাদের সিনারিও আর আমাদের সিনারিও তো এক না। এখানে মাত্র একটি দলই আমরা জানি যে একজন বাংলাদেশের মেগাস্টার কিনেছেন। তো সেখানে তো একজন অ্যাডভাইজার থাকার কথা, যারা আসলে তাদেরকে বলবেন যে এইভাবে করা উচিত, দলটাকে এমনভাবে গঠন করা যেতে পারে, বা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে হার, 3 নম্বর ম্যাচটা আসলে আমরা কিভাবে খেলবো, আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অনেক কিছু তো করা যেত। এই মুহূর্তে ধরেন আপনাকে যদি আমি একটা দলের মালিকানা দিয়ে দিই, আপনি ধরেন ক্রিকেট মাঠ নিয়ে খুব একটা জানেন, আপনি এক্স ক্রিকেটার না, আপনি উপস্থাপনা জানেন, আপনি স্ট্যাটিস্টিক্সটা জানেন, আপনি ক্রিকেটারদের ইস্যুসগুলো আপনি খুব ভালো জানেন। এখন দেখেন, আপনি কিন্তু ওই দলের ক্যাপ্টেন হিসেবে আপনার দলে যদি লিটন কুমার দাস থাকে,
আপনি যদি তাকে নিয়ে থাকেন অবশ্যই আপনি তাকে নেবেন। পাবলিক এই মুহূর্তে আমাকে গালিগালাজ করছে যে লিটন কেন, এটা অন্য কারণে গালিগালাজ। 5 বলে 0 করে চলে গেছে কারণ লিটনের কথা আপনি বলছেন, নো ম্যাটার। হ্যাঁ, কিন্তু লিটন কুমার দাস যখন বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে যারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ভাই ইউ হ্যাভ টু পে ইউর ফুল রেসপেক্ট অন দ্যাট। আপনি লিটনকে দলে রেখেছেন, আপনি বলছেন তার প্রেসার কমানোর জন্য, প্রেসার তো কমে নাই। 31-0-2 3 ম্যাচে করেছে 33, স্ট্রাইক রেট 96, যেটা স্ট্যাটিস্টিক্স বলছে। সো আপনি তার প্রেসারও কমাতে পারেননি, ক্যাপ্টেন্সিও তাকে দেননি। আপনি নিয়ে এসেছেন থিসারা পেরেরাকে, যাকে আপনি ক্যাপ্টেন বানিয়েছেন, যেই ক্রিকেটারকে আপনি দলভুক্ত করেছেন টুর্নামেন্ট শুরু হওয়ার ধরেন 4-5 দিন আগে এসে শুরু করেছে, এবং সে আপনার লোকালদেরকে চেনে না। সো আপনি কাউকেই চেনেন না। আপনার টকব্যাকে আপনার প্রডিউসার যদি এখন আপনাকে উর্দু ভাষায় কথা বলে কিংবা অন্য স্প্যানিশ ভাষায় কথা বলে, আপনি কিন্তু বুঝবেন না ভাই। থিসারা পেরেরাও কিন্তু বাংলাদেশের কিংবা ঢাকা ক্যাপিটালসের টিম ফরমেশন বুঝছেন না, কার আসলে শক্তির জায়গা কোথায় সেই জিনিসটা তার জানা নেই। এক্স্যাক্টলি। রাইট। সো আমি একটু যদি তাকাই খুলনা টাইগার্স, খুলনা বেশ ভালো করছে আমার কাছে মনে হয়। যে মাহিদুল ইসলাম অঙ্কন 22 বলে 32, মোহাম্মদ নাইম 17 বলে 30, উইলিয়াম 28 বলে 26, এবং অন্যদিকে মেহেদি মিরাজ 3টি উইকেট নিয়েছে মাত্র 6 রান দিয়ে। আবু হায়দার 2 উইকেট নিয়েছে 47 রান দিয়েছে, অনেক খরুচে ছিল। জিয়াউর রহমান 1টা উইকেট নিয়েছে মাত্র এবং খরুচে 34 রান দিয়েছিল। অন্যদিকে থিসারা পেরেরার কথা আমরা বারবার বলছি, 60 বলে 103, দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। তানজিদ হাসান 15 বলে 19, চতুরঙ্গা ডি সিলভা 20 বলে 11 করেছিলেন। অন্যদিকে 2টো উইকেট নিয়েছেন চতুরঙ্গা ডি সিলভা, কিন্তু ব্যাটে বলে ভালো করেছেন, 22 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান, আমি তার কাছ থেকে তার আগের ম্যাচটাতে আরও ভালো পারফরমেন্স আশা করেছিলাম। 1টা উইকেট নিয়েছেন, 19 রান দিয়েছেন। নাজমুল ইসলাম নিয়েছেন 1টা উইকেট, 29 রান দিয়েছেন। সো অমি ভাই, খুলনা টাইগার্সের যদি দেখেন টপ রান স্কোরাররাও লোকাল, টপ উইকেট টেকাররাও লোকাল। আমি যেটা এর আগেও বলছিলাম যে এই একটা লোকাল টুর্নামেন্টে ফরেন প্লেয়ারদের একটা ভূমিকা থাকে যে তারা ফিলার হিসাবে করবে বা ওই দ্রুত কিছু রানের জন্য, বাট আলটিমেটলি আপনাকে যদি খাঁচাটা দাঁড় করাতে হয় আপনার লোকাল প্লেয়ারদের উপর খুব ডিপেন্ড রাখতে হয়। ওই জায়গা থেকে মাহিদুল অঙ্কন লুকিং গুড। আমার মনে হচ্ছে যে প্রথম ম্যাচেও খারাপ করেননি, সেকেন্ড ম্যাচেও খারাপ করেননি, বাট মোহাম্মদ নাইম তিনিও এনসিএল এ খুব ভালো পারফর্মার, টপ রান গেটার ছিলেন। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে টু আর্লি, আমার মনে হয় আরেকটু টুর্নামেন্টটা লম্বা, তো আমরা এখন দেখছি রংপুর রাইডার্স টপে আছে, আপনি 6-7 ম্যাচ 8 ম্যাচ পরে দেখবেন যে রংপুর রাইডার 4 বা 3 চলে আসতে পারে। আবার কোনো দল রিদম এখন পাচ্ছে না, মেবি ধীরে ধীরে পাবে। সো ইটস টু আর্লি টু কমেন্ট, বাট সবচেয়ে পজিটিভ থিং হচ্ছে যে পিচটা। আমরা প্রতিবার বিপিএল এর শুরুর দিকেই দেখি যে 2-1টা ম্যাচে রান হওয়ার পর আর রান হয় না, খুব কম থাকে। রাইট। সো ওই জায়গা থেকে যে একটা স্পোর্টিং ট্র্যাক হচ্ছে, ফাস্ট বোলাররা উইকেট পাচ্ছে, আর নো আইডিয়া, বাট যেমনটি ফারুক ভাই না, যেমন ফারুক ভাই বললেন যে রিয়াসাত ভাই ধরতেছে না, যেমন মানে ফারুক ভাই বলছিলেন যে ইনস্ট্রাকশন ওয়াজ দেয়ার, যে আমরা এবার দেখতে চাচ্ছি যে পিচটা কেমন হয়। সো পিচ যদি চায় তাহলে তো করা যায়, এটা তো বোঝা গেল। এবং পিচকে যথেষ্ট রেস্ট দেওয়া হয়েছে এই টুর্নামেন্টের আগে দিয়ে, এই পিচকে খুবই ভালোভাবে পরিচর্যা করা হয়েছে। আমি যতটুকু জানি সয়েলও পরিবর্তন হয়েছে। সেই যত্নটা নিলে যে পিচ একটা ভালো রেজাল্ট দেয় এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। আবার একটা ব্রেক হয়েছে, সিলেটে যাচ্ছে, সিলেটের পর আবার একটা সময় পরে ঢাকায় আসবে। সো এইরকম যদি স্কোরিং ট্র্যাক হয় তাহলে ক্রিকেটের মানটা ভালো হয়। আই এম নট টকিং অ্যাবাউট দ্য প্যাকেজিং অ্যান্ড অল, এটা হয়তো অন্যরা বলবে, বাট মাঠের ক্রিকেটের কথা যদি বলি, আমার মনে হচ্ছে যে মাঠের ক্রিকেটটা ভালো হচ্ছে। শুধু 2-1টা দল এখন ক্লিক করতে পারছে না, এটা সময়ের দাবি, যেটা ধীরে ধীরে আমার মনে হয় যে করবে। বাট লোকাল প্লেয়াররা যদি পারফর্ম করে এটা দেখতে ভালো লাগে, কারণ টুর্নামেন্টটা আমাদের পারপাসে। এক্স্যাক্টলি, যেহেতু লোকাল প্লেয়ারদের কথা হলো, আমি একটু পর্দায় চোখ রাখতে চাই। লোকাল প্লেয়াররা কতটা ভালো করছে, বা মানে টপ রান গেটার, টপ উইকেট টেকার, আমরা আসলে তাদের কিছু কার্ড দেখে নিব এই মুহূর্তে। এনামুল হক দুর্বার রাজশাহীর, এবং ভালো করেছেন। প্রতিপক্ষ চিটাগাং কিংসের এগেনস্টে যদিও ভালো করতে পারেননি, 9 বলে 8 করেছিলেন। ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে 46 বলে 73 অপরাজিত। ফরচুন বরিশালের এগেনস্টে 51 বলে 65, মোট রান 146। অন্যদিকে ইয়াসির আলী দুর্বার রাজশাহীর, মানে দুজনই আসলে দুর্বার রাজশাহী, দুজন দুর্বার পারফর্মার। চট্টগ্রাম কিংসের এগেনস্টে করেছে 15 বলে 16 মাত্র। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে 20 বলে 22, এবং ফরচুন বরিশালের এগেনস্টে তার এই পারফরমেন্সটা আসলে ফরচুন বরিশালের জন্য খুব আনফরচুনেটলি মানে ব্যাপার ছিল। 47 বলে 94 রানের একটু মানে ইনিংস, এবং যদি অপরাজিত ছিল, একটা সেঞ্চুরি হতেও পারতো, তাহলে উসমান খানের আগে তিনি এবারে বিপিএল এ প্রথম সেঞ্চুরি করতেন। মোট রান 132। পরের কার্ডে চলে যাব। সাইফ হাসানের কথা আমরা এর আগের দিন আলাপ করছিলাম রংপুর রাইডার্সের। প্রতিপক্ষ ফরচুন বরিশাল, 46 বলে করেছেন 62 অপরাজিত। সিলেট স্ট্রাইকার্সের এগেনস্টে যদিও ভালো পারফর্ম করতে পারেনি, 7 বলে 4 করে ফিরে গেছেন। ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে 33 বলে 40 করেছেন, মোট রান 106। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন, একটু আগে আমরা কথা বলছিলাম খুলনা টাইগার্সের, ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে 22 বলে 32 এবং
চিটাগাং কিংসের এগেনস্টে 22 বলে 59 রানের একটা অপরাজিত ইনিংস তিনি খেলেছেন, মোট রান 91। সো মাহিরুল ইসলাম অঙ্কনের প্রসঙ্গে একটু যাবো আমি রিয়াসাত আসিমের কাছে। আমার কাছে মনে হয় কি, মানে লোকাল ক্রিকেটারদের ভালো করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওই যে NCL T20 একদমই। এবং আপনি যখন এরকম একটা টুর্নামেন্ট খেলার পরেই মানে উইথিন 7 ডেজ আপনি আরেকটা টুর্নামেন্টে এন্ট্রি করবেন, আপনি কিন্তু কনফিডেন্স নিয়ে সেখানটা এন্ট্রি করছেন। সো আমার কাছে মনে হয় যে লোকাল ক্রিকেটারদের জন্য এটা একটা বড় প্রাপ্তির জায়গা ছিল। আপনি তো এই জায়গাটা দেখলেন, ব্যাটিং এর এই জায়গাটা দেখলেন, বোলিং এর ডিপার্টমেন্টে যদি আমরা খেয়াল করি, বোলিং এ আসবো, বোলিং এ আসবেন, বোলিং এর আলোচনা এখন করা যাবে না, এটা হচ্ছে কার্ড একটা ফায়ার হবে। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে টপ দুজন রান গেটার যারা লোকাল রাজশাহী টিমের, তিনটার মধ্যে তারা 2টা হেরেছে কিন্তু। সো আপনি কিন্তু এখন তাও বলতে পারবেন না যে টপ রান গেটার থাকার পর আপনার দল কেন হারলো। ইটস আ কম্বিনেশন। সো এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে যে রাজশাহীও কিছুটা আনলাকি ছিল, 190 ওয়াট পোস্ট করেও কিন্তু তারা হেরেছে। আগের দিন এত ভালো করলো, পরের দিন 105-এ মানে দুবার রাজশাহী হার। এই জায়গাটাতে টুর্নামেন্টটা এমন একটা জায়গা, আপনার রিদম দরকার, যেটা রংপুর রাইডার্স অলরেডি পেয়ে গিয়েছে। এই রিদমটা আরো কিছু দল পাবে যত টুর্নামেন্ট আগাবে। আমার মনে হচ্ছে যে আরো অনেক চেঞ্জ হবে, দেখবেন যে টপ রান গেটারের জায়গায় ইউ নেভার নো নিচে থেকে অন্য কেউ নতুন কোনো লোকাল প্লেয়ার এসে পড়তে পারে। এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে মজার পার্ট এই বিপিএল। একেবারে আমি পরের কার্ডে চলে যাব এই মুহূর্তে। শামীম হোসেন, চিটাগাং কিংস, প্রতিপক্ষ মানে দুর্বার রাজশাহী হবে এখানে। আসলে 3 বলে মাত্র 2 করে বিদায় নিয়েছিলেন এবং খুলনা টাইগার্সের এগেনস্টে 38 বলে 78 করে বিদায় নিয়েছিলেন তিনি, মোট রান 80। মাহমুদুল্লাহ, ফরচুন বরিশাল, এবং ফরচুন বরিশাল তাদের এখানে আমাদের 3 জন ক্যাপ্টেন রয়েছে এবং তাদের আসলে কি বলবো, রংপুর রাইডার্সের এগেনস্টে 8 বলে 10 করেছেন এবং ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে 26 বলে 56 রানের একটা অপরাজিত ইনিংস তিনি খেলেছেন, মোট রান 66। ওকে, পরের কার্ডে চলে যাই। নুরুল হাসান, রংপুর রাইডার্স, প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, 24 বলে 41, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটাল, 11 বলে 25, মোট 66। তানজিদ হাসান, ঢাকা ক্যাপিটালে যেহেতু খেলছেন তিনি, খুলনা টাইগার্সের এগেনস্টে করেছেন 15 বলে 19, এরপর দুর্বার রাজশাহীর এগেনস্টে 19 বলে 9 এবং রংপুর রাইডার্সের এগেনস্টে 21 বলে 30, 58। আমি এদের প্রসঙ্গে, এই দুজনের প্রসঙ্গে খানিকক্ষণ থাকতে চাই, অমিয় ভাইয়ের কাছে যেতে চাই। এই দুজনের মধ্যে আসলে কতটা মানে ওই শক্তি বা ওই যেটা আমরা আসলে চাই, যে কতটুকু পটেনশিয়াল রয়েছে এদের মধ্যে, সেটা আপনি ফিল করেন? তানজিদ তামিম তো হাইলি রেটেড। সমস্যাটা হচ্ছে যে কনসিস্টেন্সির অভাবটা তার কিন্তু ক্যালিবার নিয়ে কোনো কোয়েশ্চেন হচ্ছে না। এখন যেহেতু একটা 1-2 বছর কিন্তু খেলে ফেলেছেন ন্যাশনাল টিমে, তো তার থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি। অন্যদিকে নুরুল হাসান সোহান কিন্তু এক্সপিরিয়েন্স প্রুভেন ক্যাম্পেইনার, তার দল রংপুর রাইডার্সকে নিয়ে তিনি GSL টুর্নামেন্ট জিতে এসেছেন। সো তার ওই জায়গা থেকে আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে হি ইজ প্লেইং নাও। ন্যাশনাল টিমের বাইরে থেকেও কিভাবে নিজেকে মোটিভেট করে রাখছেন, যতটুকু দেখছিলাম সেন্ট্রাল কন্ট্রাক্টেও থাকবেন কিনা ইটস নট শিওর এই বছরে, সামনের বছরে। সো ওই জায়গা থেকে আমরা শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটকে ফোকাস দিই, অনেক ক্ষেত্রে আমরা এই লোকাল প্লেয়ারদেরকে ওই গুরুত্বটা দেই না যে গুরুত্বটা এই নুরুল হাসান সোহান টাইপের প্লেয়াররা বহন করে। হয়তো ন্যাশনাল টিমে খেলছেন না, বাট ডোমেস্টিক ক্রিকেট তো চলতে হবে। সো ওই জায়গায় এই ধরনের যদি কনসিস্টেন্ট পারফর্মার থাকে, ইন্টারন্যাশনাল যারা খেলে এসে ন্যাশনাল টিমের প্লেয়াররা কম্পিট করে, তখন গিয়ে দেখবে যে আসলে ডোমেস্টিকেও তো অনেক কম্পিটিশন, তখনই কিন্তু লোকাল ক্রিকেটটা ডেভেলপ হবে। আদারওয়াইজ শুধু যদি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে ডোমেস্টিকে খেললো, তাহলেই রং এসে পড়বে টুর্নামেন্টের, তাহলে আমাদের কিন্তু গোয়িং ব্যাকওয়ার্ডস। আমরা ইন্ডিয়ার যদি লিগের কথা দেখি, তাদের ইন্ডিয়ান প্লেয়াররা সারা বছর বিজি থাকে ন্যাশনাল টিমের জন্য, বাট তাদের কম্পিটিটিভ ক্রিকেট কিন্তু হয় ফার্স্ট ক্লাস, তাদের যে ডোমেস্টিক সার্কিট ওই জায়গাটাতে। আমাদের এই জায়গাটা একটু ফোকাস করা দরকার। ইনফ্যাক্ট আমি আরো খুশি হব যদি লোকাল প্লেয়ারদের নিয়ে একটা কন্ট্রাক্ট করা হয়, মানে আপনি অ্যাটলিস্ট NCL এর প্লেয়ারদেরকে নিয়ে একটা কন্ট্রাক্ট করেন। আগে শুনতাম হয়তো ছিল, এখন আছে কিনা আই এম নট শিওর, বাট ওইটা হলে হবে কি যে একটা বিগ পুল অফ প্লেয়ার্স আপনার থাকবে। কিন্তু একেবারেই তাই। আমি একটু শামীমের প্রসঙ্গে আলাদা করে যেতে চাই রিয়াসাত ভাই আপনার কাছে। ভুল না করলে সম্ভবত 33 বলে 78 এরকম একটা ইনিংস তিনি খেলেছিলেন এবং 6 নম্বর পজিশনে থেকে। এই পজিশনটা নিয়ে আপনার মন্তব্য? আমি জাস্ট এই কার্ডটা দেখছিলাম আর এই পজিশন নিয়েই কথা বলবো ভাবছিলাম, আপনি সেই জায়গাটা এসেছেন। আপনি শামীম হোসেন পাটোয়ারিতে আমি যাচ্ছি। আপনি যদি খেয়াল করেন যে তানজিদ হাসান তামিমের যে পজিশনটা বা লিটন কুমার দাসের যে পজিশনটা একদম টপ অর্ডারে শুরুতেই, আপনি খেয়াল করে দেখেন যে 58 রান করেছে, হয়তো টপ রানস গেটারদের একটা তালিকা করলে 12-15-এর মধ্যেও চলে আসবে, কিন্তু রানটা করেছে আপনি কিভাবে? ওই যে 21 বলে 30 বাদ দিলে বাকি যে দুটো ইনিংস খেলেছে 19 বলে 9, ইটস আ ক্রাইম ইন T20। 19 বলে 9 রান, এটা এখন ভাই এটা টেস্টেও এটা ক্রাইম, আপনি যদি বাসবল ক্রিকেটের কথা চিন্তা করেন। আরেকটাতে করেছে খুলনার এগেনস্টে 15 বলে 19, মানে অলমোস্ট 2.5 ওভার ফেলার পরে আপনি কিন্তু ওই সময় পাওয়ার প্লেকে কাজে লাগাবেন। সো আমার কাছে মনে হয় যে এইটার ভূমিকার সাথে আপনি যদি রংপুর রাইডার্সে যান, দ্য ফিনিশিং রোল প্লেড বাই নুরুল হাসান সোহান, 24 বলে 41 করলো হচ্ছে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, অলমোস্ট 150+ স্ট্রাইক রেটে সেই রানটা করেছে। ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে
21 বলে 25, মানে ফিনিশিং রোলটা প্লে করেছে। একই রোল কিন্তু শামীম হোসেন পাটোয়ারি প্লে করেছে, একই রোল অলমোস্ট মাহমুদুল্লাহ রিয়াদের একটু আগে আমরা দেখছিলাম 26 বলে 56 সেই রোলটা প্লে করেছে। সো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যা, ফ্র্যাঞ্চাইজিগুলো সবচেয়ে বড় সমস্যা ডিউরিং দিস বিপিএল আমার কাছে মনে হয় এখন পর্যন্ত, যদিও অনেকটা যায়নি, অনেক পথ বাকি রয়েছে, সেটা হচ্ছে আপনি আসলে আপনার যেই রোলটা দেয়া হচ্ছে পার্টিকুলার ক্রিকেটারকে সেটা তারা প্রপারলি প্লে করতে পারছে কি না। একজন ওপেনার যদি 19 বলে 9 রান করে, ফিনিশিং এ গিয়ে আপনি যতই ট্রাই করেন না কেন ওটা রিকভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওর পার্টিকুলার রেসপন্সিবিলিটিস সে ফুলফিল করতে পারে নাই। তার প্রতিপক্ষ যে দল, তার ওপেনার যদি আবার তার উল্টোটা করে ফেলে, তার মানে আপনি পুরোপুরি ব্যাকফুটে। সো আমার কাছে মনে হয় যে রোলস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। একেবারেই তাই। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ফিরে এসে বাকি আলোচনায় ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমীমও আমার সঙ্গে আছেন, ইন্টারন্যাশনাল কমেন্টেটর অ্যান্ড ফর্মার ক্রিকেটার মাজহার উদ্দিন অমি, এবং সেই সাথে রয়েছেন স্পোর্ট জার্নালিস্ট, সিনিয়র স্পোর্ট জার্নালিস্ট বলতে হবে, রিয়াসাদ আজিম। হ্যাঁ, রিয়াসাদ ভাইকে আমি তখন থামিয়ে দিয়েছিলাম দর্শক, এবং একটু বকাও খেতে হয়েছে, না মজা করছিলাম আমি জাস্ট, কারণ তিনি আমাদের বোলারদেরকে নিয়ে কথা বলতে চেয়েছিলেন, বাট তখন আমি বলছিলাম যে বোলারদের কার্ড আসবে, আমরা আগে ব্যাটারদেরকে নিয়ে কথা বলি। বাট এবারে আমরা বোলারদের প্রসঙ্গে যেতে চাই। লেটস হ্যাভ এ লুক। সো ক্যারি অন। আমার কাছে মনে হয় মানে কার্ডটা আলোচনা করার থেকে আমরা যদি জাস্ট নাম ধরে ধরে আলোচনা করি, তাসকিন এবং নাহিদ রানা, আবু হায়দার প্রসঙ্গে আমরা একটু পরে আসলে যদি আমরা দেখি যে তাসকিন আহমেদ জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আনবিলিভেবল। ওয়ার্ল্ডে স্বীকৃত টি-20-তে 7 or more উইকেট, মানে মোট তো আসলে সুযোগ নেই, 8টা হয়ে যেত তার অল্পের জন্য। মুস্তাফিজ মনে কোনো মতো একটা বল ঠেকালো শেষ মুহূর্তে গিয়ে, আসলে 8টা হয়ে যেত, মানে জাস্ট ওটা লাকিলি মুস্তাফিজ ঠেকাই ফেলছে, ও নিজেও জানে না। 7 উইকেট নেয়া, অনলি থার্ড বোলার বিপিএল এ, দ্য অনলি বোলার যিনি আসলে 7 উইকেট নিয়েছেন, 19 রানে 7 উইকেট 4 ওভার, এবং মানে বিপিএল ইতিহাসের বেস্ট বোলিং ফিগার। তাসকিন সেদিন যেটা করেছেন এক কথায় অবিশ্বাস্য, আনরিয়েল। এবং আপনি চিন্তা করে দেখেন, আমি যদি মানে যে হাইয়েস্ট উইকেট টেকার্সের ট্যালিটা এই মুহূর্তে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ রানা রয়েছেন 6 উইকেট নিয়ে, আবু হায়দার 6 উইকেট নিয়ে, ব্যবধানটা আপনি দেখেন যে ডাবল। এবং এক ম্যাচে তিনি 7 উইকেট নিয়েছেন। কেউ যদি মনে করে বা এক ইনিংসে 7 উইকেট নিয়েছেন, তাসকিনকে হেল্প করেছে, তিনি কিন্তু অন্য 2টা ইনিংসে আরো 5টা উইকেট নিয়েছেন। লাস্ট যে ম্যাচটা খেললেন সেখানটাও 4 ওভার 22 রান 2 উইকেট নিয়েছেন। তার ইকোনমি, স্ট্রাইক রেট, এভারেজ সবই 6, যেটা আপনাদের এখানে নেই, এখান থেকে বললাম। সো এটাই হচ্ছে বিউটি আমার কাছে মনে হয় যে লোকাল ক্রিকেটাররা হাউ ডেঞ্জারাস দে আর ইন দ্য বিপিএল ফর এনি আদার টিম। একেবারেই। আবু হায়দার এবং আলিসের প্রসঙ্গ নিয়ে আমরা আগে একবার কথা বলেছি। 2টো ইনিংস খেলেছেন, 5টা উইকেট নিয়েছেন। আবু হায়দার 2টো ইনিংসে 6 উইকেট। অন্যদিকে মেহেদি হাসান 5টা উইকেট নিয়েছেন 3 ইনিংসে। আলাউদ্দিন বাবু 3 ইনিংসে 5 উইকেট। মেহেদি মিরাজ 2টো ইনিংস খেলেছেন, 4 উইকেট নিয়েছেন। আরাফাত সানি 1 ইনিংসে 3 উইকেট। অমি ভাই, আবু হায়দার, আলিস আল ইসলাম, আলাউদ্দিন বাবু, তারা কিন্তু এনসিএল টি-20-তে দুর্দান্ত পারফর্ম করেছে। এবং ওই যে যেমন রিয়াসাদ ভাই বলছিলেন যে ওই টুর্নামেন্টটা এই বিপিএল এর আগে হওয়াতে তারা কিন্তু কিছুটা রিদম পেয়েছে। আমি শিওর আলাউদ্দিন বাবু যদি এনসিএল ওই পারফরমেন্স না করতেন, প্লেইং 11-এর শুরুর দিকে থাকতেন কিনা বিপিএল এ, এটা একটু ডাউটফুল ছিল। সো ওই জায়গা থেকে আর পিকটাও তো মনে পরে করছে, রাইট পরে পিক করছে, পরের দিকে গিয়ে এসে সেই রিদমটা পেয়েছে। মানে পিচের কথা আবারও বলতে হবে যে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে পারফর্ম করতেছে, এই যে লাস্ট 2-3-4 বছরে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের ফাস্ট বোলার পারফর্ম করছে, ইজ জাস্ট বিকজ যে আমাদের পিচগুলো কিন্তু সেই সাপোর্টটা দিচ্ছে এখন। সো ওই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধু শর্ট টার্মের কথা ভাবলে হবে না, আমাদেরকে লম্বা টার্মে ভাবতে হবে যে একটা উইকেটে যদি সবার জন্য সবকিছু থাকে তাহলে কিন্তু কোয়ালিটি ক্রিকেট হবে। আদারওয়াইজ আপনি যদি দেখবেন যে শুধু স্পিনাররা উইকেট নিচ্ছে, 120-এ খেলা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু প্রোগ্রেস, যে লং টার্মের যে প্রোগ্রেসটা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপকে যদি আমরা সামনে রাখি বা নিউ কামারদেরকে যদি আরো সুযোগ দেওয়ারই করি, তাহলে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মটা খুব জরুরি। আরেকটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকবারই বিপিএল এর আগে অনেক কথা হয় যে অগোছালো, এই প্লেয়াররা সুযোগ পায়নি, এটা আসেনি কেন, ওটা আসেনি কেন। ভাই এটাও বুঝতে হবে যে সবকিছু লাস্ট মোমেন্টে হয়, কিন্তু বিপিএল এর একটা এখন পর্যন্ত সেই একটা ফরমেশন তৈরি হয় নাই যে ফ্র্যাঞ্চাইজ মডেলটা। আমরা ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি বা অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করি, হ্যাঁ, কারণ আমাদের ওই ফ্র্যাঞ্চাইজ মডেলটাই না। একটা ফ্র্যাঞ্চাইজের সিলেটের মালিক বলেছে বিপিএল আইপিএল এর থেকে ভালো। এটা আসলে মানে হয়তো জ্ঞানের অভাব থেকে বলতে পারে, বাট আমার মনে হয় যে মানে ফ্র্যাঞ্চাইজ বেজের রিজনটা কি হচ্ছে যে একটা ফ্র্যাঞ্চাইজি সারা বছর তাদের অ্যাক্টিভিটি রাখবে।
তাদের একটা একাডেমিক জায়গা থাকবে, তাদের সারা বছর তাদের প্লেয়াররা এসে প্র্যাকটিস করবে, একজন আরেকজনকে চিনবে। যেমন রিয়াসাদ ভাই বলছিলেন যে থিসারা পেরেরা 2-3 দিন আগে এসে টিমের সাথে জয়েন করলে তো প্লেয়ারদেরকে চিনতে পারবে না। আমি ধরে নিলাম সে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ওয়ার্ল্ড ওয়াইড খেলে, সো তার সেই কমিউনিকেশন স্কিল ভালো। বাট অ্যাকচুয়ালি একটা মডেল যদি আপনি আইডল যদি হিসাব করতে চান, তাহলে এই 7 দিন 5 দিন আগে বিপিএল স্টার্ট করলে আপনি কখনোই সমালোচনার ঊর্ধ্বে যেতে পারবেন না। সো ওই সমালোচনাটা যদি বন্ধ করতে হয়, আমার মনে হয় যে আর একটু সময় নিতে হবে, 3-4 বছরের একটা লং টার্ম প্ল্যানিং এ যেতে হবে। রেভিনিউ শেয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফ্র্যাঞ্চাইজিরা কিসের জন্য এতগুলো টাকা ইনভেস্ট করবে। সো এই জায়গাগুলো যতদিন আমরা ফিক্স না করব, যদি মাঠের ক্রিকেট ভালো হয়, ইনভেস্টররা আরও একটু ইন্টারেস্টেড হবে। আদারওয়াইজ খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা প্রতি বছর এসে বলে দিব যে এই বিপিএলটা ওয়ার্ল্ডের বেস্ট বিপিএল হবে বা ওয়ার্ল্ড বেস্ট ফ্র্যাঞ্চাইজি হবে, এটা আসলে তাহলে ভুল বলা হবে। এখনো সময় আছে, 3-4 বছর অফ দ্য রেডার কাজ করেন, যা হবে আপনি একটা ফ্র্যাঞ্চাইজ মডেল তৈরি করেন, 3-4 বছরের একটা কন্ট্রাক্ট বেস টিমগুলোর সাথে শুরু করেন, দেখবেন যে একটা রেজাল্ট 3-4 বছর পরে গিয়ে পাবেন। একেবারে। এটা আমি একটু পরের কার্ডে যেতে চাই, পরের কার্ডটা দেখে নিতে চাই। প্লেয়ারের নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফুদ্দিন, 2 ইনিংস খেলে 3 উইকেট। মুকিদুল ইসলাম 2 ইনিংসে 3 উইকেট। মুস্তাফিজুর রহমানের কাছ থেকে আমি আরও অনেক বেটার আশা করেছিলাম, 3টা ইনিংসে মাত্র 3 উইকেট নিয়েছেন। হাসান মুরাদ 3 ইনিংসে 3 উইকেট। তানজিদ সাকিব 1 ইনিংস খেলে 2 উইকেট নিয়েছেন। আলামিন হোসেন নিয়েছেন 2 উইকেট 1 ইনিংসে, এবং ইকবাল ইমন। আমার কাছে মনে হয় যে এই ডিসকাশনটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার থেকে ওই মডেলের ডিসকাশনটা যদি আমরা করি, যে এই ক্রিকেটারদের মধ্যে অনেকেই আছে হয়তো পরবর্তী সময়ে গিয়ে আরো কামব্যাক করবে। মুস্তাফিজের ব্যাপারে আমরা বলতে পারি যে তার মতো, তার টাইপের যদি আসলে একটা ভেন্যু পেয়ে যায়, ধরেন কোনো কারণে ড্যাম উইকেট হলো, স্লো উইকেট হলো, সেটা সিলেটে হতে পারে, চট্টগ্রামে হতে পারে, মুস্তাফিজের থেকে ডেঞ্জারাস কেউ হবে না। কিন্তু সমস্যার জায়গা যেটা, সেটা মুস্তাফিজ তো ঢাকার প্লেয়ার, মোস্ট অফ দ্য ম্যাচেস ঢাকা খেলবে ঢাকাতে, সো আপনাকে এই স্পোর্টিং উইকেটেই খেলতে হবে। এত বেশি সীমাবদ্ধতা নিয়ে আপনি কিন্তু আসলে ওই সিরিয়াসনেসটাকে অ্যাপ্লাই করতে পারবেন না। আর মডেলের কথা যেটা বললো অমি, মানে আমার কাছে মনে হচ্ছে খুব সিরিয়াস একটা ইস্যুকে সে টাচ করেছে। আপনি দেখেন বিপিএল এ বেক্সিমকো গ্রুপ ছিল, জেমকন গ্রুপ ছিল, ডিবিএল এর মতো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড গার্মেন্টস কোম্পানি ছিল, আমরা এদেরকে ধরে রাখতে পারি নাই। আবার যদি আপনি মডেলের কথা বলেন, আমরা যখন আলোচনা করি যে একটা রেভিনিউ শেয়ারিং সিস্টেম করা দরকার, সেই জায়গায় বিপিএল শুরু যখন প্রথম হয়ে গেল, বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলো নিউজ করেছে যে ক্রিকেটাররা একজনও 1 পয়সা পায়নি, খেলতে নেমে গেছে। এখন বাংলাদেশের ক্রিকেটাররা তো ভাই আপনার স্কুল টিমের ক্রিকেটার না, যে আপনি হচ্ছে রংপুরের ক্রিকেটারকে কুড়িগ্রামে নিয়ে গিয়ে খেলিয়ে দিলেন, সার্কিট হাউসের কোনো একটা রেস্ট হাউসে রেখে দিলেন, আর সকালবেলা পরোটা ডিমের সাথে হচ্ছে একটু ডাল দিয়ে দিলেন। ন্যাশনাল টিমের অলমোস্ট ক্রিকেটার এবং বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু আমার দেশকে প্রতিনিধিত্ব করছে অন্যভাবে। এদেরকে আপনি প্রপারলি পে করছেন না। রিয়াসাত ভাই, আমার মনে হচ্ছে আপনি অমি ভাইয়ের ক্ষোভের কথাগুলো আপনি বলে দিচ্ছেন। না, উনি টেকনিক্যাল কারণে অনেক কিছু বলতে পারছেন না, এটা আমরা জানি। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি খেলছেন, আপনি পেমেন্ট পাচ্ছেন না, আপনি এখানটায় উইদাউট পেমেন্টে কতদিন প্রেজেন্টেশন করবেন? এটা হয়? আপনি একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্টের কথা বলছেন, একটা দলের মালিক তিনি বলেছেন আইপিএল এর থেকে বিপিএল এর স্ট্যান্ডার্ড খুব ভালো, অথচ তিনি সেই দলের মালিক, সেই দল তার দলের ক্রিকেটারদেরকে পে করে না। কি ফানি না ব্যাপারটা? মানে খুবই ফানি, ফানও লজ্জা পায় এদের এই কর্মকাণ্ড দেখে। এই ফানি গল্প আমরা আরো করব, একটা ছোট্ট ব্রেকে যাব। ফিরে এসে আমি অমি ভাইয়ের কাছে ফিরছি। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমী মো, আমার সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর অ্যান্ড ফর্মার ক্রিকেটার মাজহারউদ্দিন অমি, এবং সেই সাথে রয়েছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিম। ফিরে এলাম ব্রেক থেকে। রিয়াসাদ ভাই, আপনার কাছে ফিরবো, অমি ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। অমি ভাই, রিয়াসাদ ভাই আপনার অনেক দুঃখের কথা বলেছেন, বাট আমায় একটু আপনি বলেন যে গত পরশু আমরা দেখেছি অস্থায়ী বুথে আগুন দেওয়া হয়েছিল। এই যে ব্যাপারগুলো, মানে গিয়েছি খেলা দেখতে, হয়তো টিকিট নেই, বা আবার আমাদের একজন কলিগ বলছিলেন ওই দিন ওখান থেকে সরাসরি যে কত টিকিট বিক্রি হয়েছে বা কত টিকিট এখনো রয়েছে সেটা বিসিবিও ঠিকঠাক মতো বলেননি, বা এরকম কিছু একটা। আবার বলেছেন যে হ্যাঁ, বাকি টিকিটগুলো শেষ, হয়তো 2500 বা আরেকটু বেশি টাকার টিকিট এখনো রয়েছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনার কি মন্তব্য, আপনার কি বলার আছে? তারপর আমি রিয়াসাত ভাইয়ের কাছে যাবো একই টপিকে। এবার যেমন একটা নতুন জিনিস অ্যাড করেছে যে অনলাইনের মাধ্যমে শুধু টিকিট কিনতে পারবে। সো এক্ষেত্রে অনেক ব্ল্যাক মার্কেট যারা বিজনেস করে তাদের একটু স্বার্থে আঘাত লেগেছে। এখন আপনি গিয়ে খেলা দেখতে গেলে কিন্তু টিকিট না পেলে বুথ ভাঙবো না, মানে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু, বা একটা ফ্যামিলির একটা হিস্ট্রি থাকে, তার পরিবার থেকে কি শিক্ষা পেয়েছে। যারা এইসব ভাঙচুর করে আপনি দেখবেন যে তাদের স্বার্থে কোনো না কোনো ভাবে আঘাত লেগেছে, যে তারা ব্ল্যাক করতে পারছে
পারছে না তাদের এই প্রবলেমটা। আরেকটা হতে পারে যে যদি আরেকটু আগে থেকে এই যে কিভাবে এটা ইউজ করতে হয়, অনলাইন থেকে টিকিট কিভাবে পাওয়া যাবে, এটা যদি আরেকটু অবগত করা যেত, রাইট। সো ওই আর এটার জন্যই আপনার একটা বুথ রাখতে হয়। আপনি যতই ডিজিটালাইজ হয়ে যাই আমরা, একটা মানে ওই আপনি ইন পার্সন গিয়ে যাতে টিকিট নিতে পারেন ওরকম একটা বুথেরও সুবিধা রাখা উচিত, যেটা পরবর্তীতে দেখেছি করেছে। এইটাই যদি আরেকটু আগে করতো হয়তো এই গন্ডগোলটা হতো না, বাট এই সব গন্ডগোল কারা করে এটাও কিন্তু আমরা বুঝি। তো এটা কিছু না কিছু ভাবে কেউ ইনস্টিগেট করেছে এটা, যে প্রথম ম্যাচ থেকে একটু যদি একটা এরকম একটা সিন ক্রিয়েট করা যায় বা কিছু একটা। তো এই দিক থেকে বিসিবিকেও আরেকটু মনে হয় যে সচেতন হওয়া দরকার ছিল, যেহেতু টাইম ইজ একটু চেঞ্জিং টাইম, কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে পলিটিক্যাল অনেক ইস্যু রয়েছে। একটা ভালো জিনিস শুরুর আগে এটাকে একটা কালিমা লাগাতে পারলে যদি একটা অন্যভাবে এটাকে পোর্ট্রে করা যায় যে বিপিএল ফ্লপ এবারে, তাহলে কে আলটিমেটলি ফেলিয়ার হবে? বিসিবি ফেলিয়ার হবে, আমাদের নতুন যে সিচুয়েশন হচ্ছে ওটা ফেলিয়ার হবে। এটা তো সবাই দেখতে চাবে না। তো যারা চাবে তাদেরই কাজ এটা। আমি বলবো যে আমাদের আরেকটু জাতি হিসাবে ধৈর্য ধরা উচিত। আমরা খুব বেশি তো উত্তেজিত হয়ে যাচ্ছি ইদানিং, মানে আমরা সব কিছুতেই মনে হচ্ছে ভাঙচুর করলেই মনে হয় সমাধান হয়ে যাবে। ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল যে ভুয়া, যে ভুয়া বলে তাকে একটাবার জিজ্ঞেস করবেন কাকে ভুয়া বলছেন, কেন ভুয়া বলছেন, বলতে পারবে না। মানে আমরা কিন্তু ওই রকমই, মানে যদি একটু বুঝে শুনে আমরা এই করি যে ভাই আমাদের যখন যেটা প্রয়োজন সেটা সবসময় যে সঠিকভাবে হবে এটাও না। আমরা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 দেশ না, আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 কিছু না, আমরা চেষ্টা করছি। ওই জায়গায় যদি ধৈর্য না থাকবে কোনো কিছু হবে না। একেবারে রিয়াসুল ভাইয়া, অমি ভাইয়ের সাথে আপনি কি অ্যাড করতে চাইবেন এই ব্যাপারটাতে? মানে আমি কিছু মানে ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এই দায়িত্ব যারা পেয়েছে, টিকফি বা কিছু একটা কোম্পানির নাম, যেটাই হোক, আমি যদি ভুল বলে থাকি মামলা টামলা করেন না, আমি স্বীকার করে নিচ্ছি যে ভুল হতে পারে নামটা। তো এই কোম্পানির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি হচ্ছে যে তারা ক্রিকেট বোর্ডের হয়ে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বটা পালন করবে। ক্রিকেট বোর্ড তাদেরকে 4 কোটি টাকা প্লাস দেবে। ও মাই গড, 4 কোটি প্লাস, দ্যাটস হিউজ। লাস্ট বিপিএল এ ক্রিকেট বোর্ড এই টিকিট বিক্রির জন্য যাদেরকে কাজে লাগিয়েছে তাদের কাছ থেকে 1 পয়সাও ক্রিকেট বোর্ড দেয় নাই বা তারা নেয় নাই, বিনা পয়সা তারা করে দিয়েছে। প্রশ্নটা এখানটায় যে কেন আপনি কোষাগারের টাকা খরচ করে একটা কোম্পানিকে দায়িত্ব দেবেন? এখন সেই কোম্পানি এমন একটা অবস্থায় যে সে যে টিকিট ছাড়বে গেটওয়ে পর্যন্ত রেডি করতে পারেনি বিফোর দ্য বিপিএল। যে কোনো জায়গায় যারা যখন হেজিটেশন করবে তার আগে তো আপনি প্ল্যাটফর্মটা করে দিচ্ছেন। আমরা আইসিসি ইভেন্টে যাই না, অনেক ম্যাচের টিকিট আমরা কেটে রাখি যদি আমরা ম্যাচ পাস না পাই, করি আমরা এরকম। মজার ব্যাপার কি জানেন, যে আমাদের বারবার ওয়ার্নিং আসে পার্টিকুলার একটা অ্যাপ থেকে, আইসিসির অ্যাপ থেকে, যে তুমি চাইলে টিকিটটা ডাউনলোড করতে পারো অথবা তুমি মোবাইলেও রাখতে পারো, জাস্ট স্ক্যান করে ডোর ওপেন হবে, তুমি এন্ট্রি করবা। বিপিএল শুরু হবে, বিপিএল শেষ হবে, বিপিএল এর সূচি চূড়ান্ত, এগুলো কি গতকাল হয়েছে? তাহলে আপনি কেন টিকিটটা ওপেন করলেন না? ইউ আর ওয়েটিং ফর টিকফি, যে আপনি তাকে 4 কোটি টাকা দেবেন, কেন দেবেন সেই হিসাবটা আমরা বুঝি, নাম্বার 1। নাম্বার 2, আপনি কোনো ফিজিক্যাল বুথ রাখছেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয়, আইসিসি ইভেন্ট যখন হয়, তখনও ফিজিক্যাল টিকিট পার্টিকুলার ম্যাচ ডেতে বিক্রি করা হয়। আমার সাথে আরো একজন রয়েছেন, এটা আমার বানানো কথা না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা টিকিটই ছাড়তে পারে না, তারা একটা বুথ রাখবে না। সো এই ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু এই সমস্যাগুলো হবে। কমিউনিকেশন গ্যাপ, আপনার প্রডিউসারের সাথে টক ব্যাগে আপনার যদি কমিউনিকেশন গ্যাপ হয়, একটু পরে 7টার নিউজটা যখন শুরু হবে আপনি কিন্তু কখন ছাড়বেন আর কখন ধরবেন বুঝতে পারবেন না। সো এই কমিউনিকেশন গ্যাপ যখন অনেকটা ইন্টেনশনালি করা হয়, কাউকে কাজটা দেবই বলে ওয়েট করা হয়, এবং সেই যাকে কাজ দেওয়া হয় সে একটা অথর্ব কোম্পানি, সে আগের দিন পর্যন্ত টিকিট ছাড়তে পারে না। আমি রিপোর্ট করেছিলাম একটা ফুল ফ্যামিলি, একটা ছোট বাচ্চা, তার বুকে লিখা সাবাস বাংলাদেশ, সেই বাচ্চাটা তার বাবা মাকে নিয়ে ভেতরে ঢুকতে পারেনি। কেন জানেন? কারণ অনলাইনে টিকিট ডাউনলোড হয় না। যে গেটওয়ে থেকে টিকিট পাওয়ার কথা, যে অ্যাপ থেকে টিকিট পাওয়ার কথা, সেটা ডাউনলোড হয় না। এটার দায়িত্ব কে নেবে? সো এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে, আসলে আমারও শোয়ের একদম শেষ মুহূর্তে আমি রয়েছি। এগুলোর উত্তর আপনি, আমি বা আমরা 3 জন বসে ঠিক করতে পারবো না। এটা সিদ্ধান্ত নিতে হবে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, দায়িত্ব রয়েছেন তাদেরকে, এবং সেই সাথে জাতি হিসেবে আমাদেরও একটু স্থির হওয়াটা জরুরি। একটু পর্দায় চোখ রাখতে চাই। 6 তারিখে 2টো ম্যাচ রয়েছে, একটু দেখে নিব। দুপুরের ম্যাচ রয়েছে কোনটি? সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স, মানে টপের সাথে একদম তলানির খেলা হবে আসলে। সো এখানে অনেকটা একপেশে হবে কিনা জানি না, কারণ ক্রিকেট তো খুবই আনপ্রেডিক্টেবল খেলা। অমি ভাই, ইন্টারেস্টিংলি এই 2 দল কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে।
হ্যাঁ। তারা আবার এই ম্যাচে মুখোমুখি মুখোমুখি হবে। হচ্ছে। তো সিলেট মাত্র একটি ম্যাচ খেলেছে, একটু সময় আমি বললাম তো মাত্র একটি ম্যাচ খেলেছে, তো ইউ নেভার নো নিজের হোম গ্রাউন্ডে খেলবে তারা। সিলেটে কিন্তু তাদের পারফরমেন্স লাস্ট ইয়ারও ভালো ছিল, শুরুর দিকে ক্রাউড সাপোর্টটা কিন্তু তারা সেটা পাবে। সো এদিক থেকে রংপুর কিছুটা হলেও চাপে থাকবে, বাট বেটার টিম অবভিয়াসলি ব্যালেন্স ওয়াইজ যদি আমি বলি রংপুর একটু হলেও এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি রংপুর এগিয়ে মৌ মানে আনডাউটেডলি, বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে উইকেটটা আসলে কি বিহেভ করে। কারণ গিভেন ডেতে উইকেট যদি আপনার কোনো কারণে আপনি যে স্ট্রেংথ নিয়ে নামছেন সেটার মানে বিপরীত একটা অ্যাটিটিউড করে, তখন কিন্তু আসলে ম্যাচ ঘুরে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা শুধুমাত্র এই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য যে আমরা ডিসকাশনটা করছি যে ভালো উইকেটে খেলা হচ্ছে সেটাকে কন্টিনিউ করতে পারবো কি পারবো না সেটাও ডিসাইড হবে উইকেটের ক্যারেক্টার দেখা। একেবারেই। আমি সন্ধ্যায় যে ম্যাচটা রয়েছে 6 তারিখ, সেই ম্যাচটার কার্ডটা একটু দেখে নিব এই মুহূর্তে। ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী দুটো টিমই খুব ভালো, এবং আমার মনে হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটা গুড ক্রিকেট আমরা দেখবো। আমি ডেফিনেটলি, এবং ফরচুন বরিশালের স্টাডেড লাইন আপ কিন্তু তারপরও প্রত্যেকের প্লেয়ারের কিন্তু চাপে থাকবেন, কারণ বড় দলের চাপটা কিন্তু বেশি। তখন দেখা যাবে যে তারা না খেলতে পারলে তখন অনেক নানা রকম কথা হবে। ওদিক থেকে ফরচুন বরিশাল একটু আনলাকি, আমি আবারও বলবো যে লোকাল প্লেয়াররা পারফর্ম করছে, ফার্স্ট ম্যাচটা জিতে গেলে হয়তো অন্যরকম হতো, বাট হ্যাঁ যেমনটি বললেন হাড্ডাহাড্ডি লড়াই হবে একেবারেই। রেসুল ভাই, আমার হাতে সময় আছে 2 মিনিটের মতো। কিন্তু মুখোমুখি হয়েছিল সম্ভবত 47 বলে 94 ইনিংসটা খেলেছিল মাহমুদুল্লাহ রিয়াদ, শাহিন শাহ আফ্রিদি, তারা শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়েছিল। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে আবার এখানে কিছু কিছু ক্রিকেটার রয়েছে, আমি নাম বলবো না, এরা ব্যক্তিগতভাবে কেউ কাউরে দেখতে পারে না। সো এটা দলের বাইরে ক্রিকেটারদেরও একটা বড় লড়াই হবে। আমি বলবো আপনি বলেন ভাই। আমরা এর মধ্যে ঢুকবো না, আমরা ভয় পাই। আপনার কোনো ভয় নেই, আপনার বুকে অনেক সাহস, এই জন্য আপনি সবকিছু এরকম নির্দ্বিধায় লাইভে বলে ফেলতে পারেন। কথা বলে দিছেন বাই দ্য ওয়ে, বাট গো ফর ফরচুন বরিশাল আর রাজশাহী কোনটা? বরিশাল। আল গো ফর রাজশাহী দেন। ওকে, আমি কিছুই না, মাঝামাঝি অবস্থানে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং আমার মনে হয় যে এবারের বিপিএলটা একটা, যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে একটা সুন্দরভাবে আমরা যাত্রা শুরু করেছি। অনেক প্রবলেম থাকবে, তারপরেও ওই ইতিবাচকভাবে আগাতে চাই। এবং হ্যাঁ, এরকম আলোচনা করার মতো মানুষও থাকতে হবে, না হলে ভুলগুলো কারা আসলে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবে। বাকিরা তো সবসময় নেগেটিভটাকে না বলে হয়তো তেল দিয়ে যায়, সেটা আমরা আসলে চাই না। বাই দ্য ওয়ে, আজকে অনেক কিছু বলে ফেললাম। অনেক ভালো থাকুন দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ডেফিনেটলি ভালো থাকবেন, এবং খেলা না থাকলেও কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকি বিপিএল এর আলোচনা নিয়ে ডিবিসির পর্দায়। সো আমাদের সঙ্গে থাকুন, ডিবিসি নিউজ দেখুন, এবং খুব খুব ভালো থাকুন। শুভরাত্রি।